This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। ব্রেকে যাওয়ার আগে বলেছিলাম ঠোঁটকাটা স্পেশালে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় তো বটেই, তার কারণ তিলোত্তমার জন্য বিচার আমরা প্রত্যেকে চাইছি, এবং এই বিচার চেয়ে রাজপথে হাজার হাজার মানুষ স্লোগান তুলছেন। কেউ কেউ বলছেন উই ওয়ান্ট জাস্টিস, কেউ কেউ বলছেন শুধু উই ওয়ান্ট বললে হবে না, উই ডিমান্ড জাস্টিস। আজ তিলোত্তমার কাকিমাও বললেন যে আর উই ওয়ান্ট জাস্টিস আমরা বলবো না, উই ডিমান্ড জাস্টিস, জাস্টিস দিতেই হবে। আজ টলিপাড়াকে আবারও দেখতে পাওয়া গেল, পথে নেমেছিলেন তারা। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে তারা হাজরা মোড় পর্যন্ত গিয়েছিলেন। তারা কিছুক্ষণ আগেই হাজরা মোড় পৌঁছে গিয়েছেন। সেখানে আমার সহকর্মী সুচরিতা রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। সুচরিতা, এই মুহূর্তে তাদের অবস্থান হাজরা মোড়ে। উই ওয়ান্ট জাস্টিস থেকে এখন আরো জোরালো হয়েছে উই ডিমান্ড জাস্টিস। শুধু জাস্টিস চাই না, জাস্টিস দিতেই হবে। তারাও আশা করি তাই বলছেন। আর কি বলছেন? আগামীকাল শুনানি রয়েছে, সুপ্রিম শুনানি, কি বলছেন তারা? দেখো, এই যে সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে আগামীকাল, সেই কারণেই কিন্তু আজকে শুধুমাত্র টলিপাড়া না, সাধারণ মানুষ সবাই কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। কোনো এই যে আমরা এই মুহূর্তে রয়েছি হাজরা মোড়ে, সেখানে দেখতে পাবে একটা বড় হিউম্যান চেন করা হয়েছে, এবং সেখানে সেলিব্রিটিরা যেমন সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে তারা একসঙ্গে একটা লম্বা চেন তৈরি করেছে, এবং তারা এখানে এসে হাল্লা বলছে। অর্থাৎ তারা বলছে যে সুবিচার চাই এবং সঠিকভাবে চাই এবং খুব তাড়াতাড়ি চাই। যতক্ষণ না এই সুবিচার আসছে ততক্ষণ পর্যন্ত তারা হাল ছাড়বে না। আমার সঙ্গে এই মুহূর্তে আমি পেয়ে গেছি অঞ্জনা বসুকে। আমি একটু কথা বলে নেব। যে অঞ্জনা দি, যদি বলো যে যতক্ষণ না পাওয়া যাচ্ছে সুবিচার ততক্ষণ এই মিছিল চলবে? এই মিছিল চলবে মানে আজকের এই মিছিল চলবে না, কিন্তু এই প্রতিবাদ চলবে আজ কাল পরশু রোজ। শুধু আমাদের বলে নয়, গোটা সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিবাদ তো চলবে। এবং এইটাই কিন্তু সাধারণ মানুষ যারা তারা একেবারে মিছিল চলবে। তারা বলছেন শুধুমাত্র একটা মিছিল নয়, আজকের এই মিছিল হয়তো কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে, কিন্তু মিছিল চলবে, অর্থাৎ প্রতিবাদ জারি থাকবে। ধন্যবাদ সুচরিতা। শেষ হয়েও শেষ হচ্ছে না। হ্যাঁ, ধন্ধ কাটছে না, সন্দেহ যাচ্ছে না। সন্দেহ একবার ঢুকলে তা সহজে যায় না, যাওয়ার নয়। সেই সন্দেহ, সেই অবিশ্বাস তৈরি হয়েছে সামনে আসা একের পর এক ছবিতে, ঘটনা প্রবাহে, একের পর এক ঘটনা প্রবাহে সেই সন্দেহ জোরদার হয়েছে, যার জন্য বারবার প্রশ্ন উঠেছে, ক্রাইম সিন বদলে দেওয়া হয়নি তো? যে কারণে শুরুতেই বললাম আপনাদের, পরিকল্পিতভাবে ঘটনা ধামা চাপা দেওয়ার কথাও বলা হচ্ছে। আজও তিলোত্তমার পরিবার মেয়ের সুবিচারের দাবিতে তারা পথে নেমেছেন। পুলিশের বিরুদ্ধে তারা সেই অভিযোগ তুলছেন, প্রকাশ্যে সেই অভিযোগ তারা তুলছেন, দৃঢ়তার সঙ্গে তারা সেই অভিযোগ তুলছেন। কিন্তু এমন একটা আবহে আগামীকাল মানে সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই কি রিপোর্ট দিতে চলেছে সেদিকে গোটা দেশের নজর রয়েছে। খুব ইম্পর্টেন্ট। ধর্ষণ খুনে একজন নাকি একের অধিক একটা চক্র? সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্ট কি বলছে? তদন্ত কতদূর এগিয়ে নিয়ে যেতে এমন অনেক প্রশ্নের ভিড়ে কিন্তু ঘুরে ফিরে একটাই সন্দেহ বারবার উকি দিচ্ছে, তা হলো তথ্য প্রমাণ লোপাটের কি পরিকল্পিত চেষ্টা হয়েছে? সেমিনার রুমে কি ক্রাইম সিন? এই প্রশ্নগুলো তো লালমোহনবাবুর ভাষায় বলবো হাইলি সাসপিসাস। কারণ কোথায় থেকে কি হচ্ছে, সেমিনার রুম, সেমিনারের পাশের ঘর থেকে শুরু করে ইমার্জেন্সিতে নিয়ে আসা, রং পরিবর্তন হয়ে যাচ্ছে, কখনো লাল কাপড়, সবুজ কাপড়, নীল কাপড়। কলকাতা পুলিশ যেটা ওই 40 ফুট বেঁধে দিয়ে বলেছিল যে এটাই ক্রাইম সিন, আমি জানি না যে তারা কিভাবে নিশ্চিত হলেন যে এর বাইরে আরজি করের ওই আশেপাশের জায়গাগুলিতে এই অপরাধ সংগঠিত হয়নি। যদি মহামান্য উচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট আমাদের, তারা যদি সিবিআইকে বলেন যে এই এভিডেন্স যে নষ্ট করা হয়েছে সেই ব্যাপারটাও সিবিআই তদন্ত করে দেখবে, সিবিআই তৈরি আছে। সিবিআই এর কাছেও এটা এখন বিগ কোয়েশ্চেন। কাল সুপ্রিম কোর্টে যাওয়ার আগেও সিবিআই 100% নিশ্চিত নয় যে ওই সেমিনার রুমই ক্রাইম স্পট কিনা। আর সেই সন্দেহের জায়গা থেকেই সিবিআই এর নজরে অর্থোপেডিক ওয়ার্ডের ওই ফ্লোর ম্যাপ। অর্থোপেডিক ওয়ার্ড, যে ওয়ার্ডের সঙ্গে সরাসরি যোগ ছিল সন্দীপ ঘোষের। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এই অর্থোপেডিকের ডাক্তার, কথা ভুললে চলবে না। 8 তলার অর্থোপেডিক ওয়ার্ডের স্পেশাল সার্জারি বিভাগের
ওটি বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। ওই ওটির পাশের লিফট দিয়েই পৌঁছানো যায় এমডিআর ওয়ার্ডে। ক্রাইম সিন বলে যেই সেমিনার রুমকে দাবি করা হচ্ছে, যেখান থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছে তার পাশেই এমডিআর ওয়ার্ড। সিবিআই এখন জানতে চাইছে যে ঘটনার দিন গভীর রাতে কি ওই লিফট ব্যবহার করা হয়েছিল। বিকেল 5টার পর কেউ বা কারা ওই লিফট দিয়েই এমডিআর ওয়ার্ডে নেমে এসেছিলেন, কি এলে কেন এসেছিলেন? আমাদেরও তাই মনে হয়েছে যে পুরো ঘটনা ক্রাইম স্পট যেটাকে আমরা বলছি সেমিনার রুম, তার বাইরেও আরও অনেক জায়গা আছে ওই বিল্ডিংয়ের। কারণ এখনও পর্যন্ত যা খবর বেরোচ্ছে, এই স্থানীয় প্রশাসন বলুন, ওনার নাম উচ্চারণ করতে আমাদের ইচ্ছে করে না এখন, যে ওনাকে ডাক্তার বলতে বা আমাদের ফ্র্যাটার্নিটির লোক বলতে। উনি একজন মানে সত্যি কথা বলতে কলঙ্ক, লজ্জা, ক্রিমিনাল, এটাই আমরা বলবো। আরজি কর কর্তৃপক্ষ মনে করছেন সেমিনার কক্ষ ঘটনাস্থল নাও হতে পারে। এই গত কয়েকদিনে সেমিনার কক্ষ ঢোকা বেরোনোর কটি রাস্তা আছে, মূলত 4টি রাস্তা আছে। সেই সমস্ত রাস্তাগুলি তারা পর্যবেক্ষণ করেন, কোনভাবে কোন কোন তলার সঙ্গে সেই রাস্তাগুলো সংযুক্ত। লিফট রয়েছে, সেখানে একটা লিফট সচরাচর চলে না, সেই লিফট ব্যবহার করার ক্ষেত্রে যে কোলাপসিবল গেট রয়েছে সেটা খোলা হয় কি না, সেই সমস্ত বিষয়গুলো জানতে চাওয়া হয়। এমনকি সেই লিফটের সঙ্গে 7th ফ্লোরে SSOTর কি সম্পর্ক, তাও কিন্তু আতশ কাচের তলায়। শুধু ক্রাইম সিন বলে শুধুমাত্র ওই জায়গাটিকে চিহ্নিত করা, আমরা সেটাকে সঠিক বলে মনে করি না। আমরা মনে করি এবং আশেপাশের সমস্ত জায়গাগুলিতে তদন্ত এই সূত্রগুলি লুকিয়ে ছিল এবং সেগুলিকে ঢাকা দেওয়ার জন্যে, চাপা দেওয়ার জন্যে ভাঙচুর এবং কিছু অবান্তর তত্ত্ব। এক্স্যাক্টলি কোথায় হয়েছে এবং ওই পুরো সেমিনার রুমটা সাজানো হয়েছিল কিনা, এটা একটা বড় প্রশ্ন। সবটা কাকতালীয় হতে পারে, কিন্তু তদন্তের গতিবিধি দেখে, তদন্ত যেভাবে এগোচ্ছে এবং যেভাবে এই বিষয়গুলি নিয়ে গোয়েন্দারা বিশেষভাবে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছেন, তাতে কোথাও না কোথাও মনে হচ্ছে, যেটা চিকিৎসকেরা জানাচ্ছেন, যে সেমিনার কক্ষ ঘটনাস্থল নাও হতে পারে। কিছু ব্যক্তি স্বাস্থ্য দপ্তরের ওই চেয়ারে বসে আছেন, এখনও বসে আছেন, নির্লজ্জের মতো বসে আছেন, ওই চেয়ারগুলোর কলঙ্ক করছেন। তারা যুক্তি দিয়েছিল যে সেমিনার রুমে তো ক্রাইম হয়েছে, তাই পাশের দেয়ালটা ভাঙা নিয়ে কোথাও কোনো অসুবিধে ছিল না। তারা এখন বুঝতে পারবে তো, তারা জবাবটা দিতে পারবে তো। তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তভার হাতে নেওয়ার পর থেকে সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এখনো গ্রেফতার হননি। সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন আপনারা জানেন হাসপাতালের দুর্নীতিকাণ্ডে। তার সঙ্গে আদৌ ধর্ষণ খুনের যোগ রয়েছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ। তবে সিবিআই এর তরফে অফিসিয়ালি একটা কথাও বলা হয়নি। মনে আছে তো, আমাদের রাজ্যপাল সিভি আনন্দ বোস মনে করেন সাইলেন্স সাউন্ডস গুড। নীরবে সম্ভাব্য সব রকম যোগসূত্রই সিবিআই খতিয়ে দেখছে। আর সেই সূত্র ধরেই নজরে আরজি করে 8ই আগস্টের নাইট পার্টি, জোড়া পার্টি, কেবি হোস্টেল এবং বয়েজ হোস্টেলের দু জায়গায় দুটো পার্টি। মধ্যরাতে সেই হই হুল্লোড়ের আওয়াজ এমার্জেন্সি বিল্ডিংয়েও পৌঁছেছিল। কর্তব্যরত নার্সরাই সেই তথ্য সিবিআইকে দিয়েছেন। আর ওই পার্টিতে কারা ছিলেন? অর্থোপেডিক ডাক্তারদেরই একাংশ ওই পার্টি করছিলেন। ফলে 2-2 4 এক্ষেত্রে হতেই পারে। কিছু ঘটনাক্রম রয়েছে, সেই ঘটনাক্রমের মধ্যে 8ই আগস্ট রাতে কেবি হোস্টেলের ছাদ, সেই কেবি হোস্টেলের ছাদের পার্টি যেমন রয়েছে, তেমনই মেন বয়েজ হোস্টেলেও পার্টি চলছিল। তেমনটাই জানাচ্ছেন ফিমেল মেডিসিনে কর্মরত নার্সদের একাংশ। তাদের বক্তব্য ছিল যে এই যে পার্টি চলছিল, সেই পার্টিতে সাউন্ড সিস্টেম যোগে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, হই হুল্লোড়ের আওয়াজ আসছিল, রোগীদের ঘুমের ব্যাঘাত ঘটছিল। তা সত্ত্বেও পার্টি বন্ধ হয়নি। তাহলে কি কর্তৃপক্ষের মদত ছিল সেই সমস্ত পার্টি অর্গানাইজ করার ক্ষেত্রে? বিশেষত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিজে যেখানে অর্থোপেডিক সার্জন, আর আরজি কর মেডিকেল কলেজের সূত্র বলছে এই পার্টিগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আরজি কর মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকদের একাংশ। এই যে পার্টিগুলো হতো, সেই পার্টিগুলোতে অনেক স্বাস্থ্য দপ্তরের কর্তারা আসতেন। আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে যে 3 জন স্বাস্থ্য দপ্তরের কর্তা নিয়মিত কিন্তু তাদের স্বাস্থ্য ভবনের পর তারা ডিউটির ওভার হয়ে গেলে স্বাস্থ্য ভবন থেকে গাড়ি নিয়ে এখানে
ভূতপূর্ব অধ্যক্ষ আমাদের সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে এই পার্টি চলতো অনেক লেট নাইট পর্যন্ত, এবং সেখানে কিন্তু এই বিরূপাক্ষ, অভিক, সৌত্রিক রায় এবং যারা রয়েছে সৌরভ পাল, এরা কিন্তু প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকতো। এখন এটা পরিষ্কার যে একটা বড়সড় ষড়যন্ত্র হয়েছিল, এবং এই বড়সড় ষড়যন্ত্র একজন, দুজন, তিনজনের ব্যাপার নয়, একটা বড় গ্যাং, অপরাধ চক্র তারা মিলে করেছিল। বিচার, আমরা যখন বলছি বিচার চাই, তখন কিন্তু 7 দিনের মধ্যে ওই একজনের ফাঁসি বা একজনের এনকাউন্টার এটা চাইছি না। আমরা বিচার চাই মানে বোঝাতে চাইছি এই যারা এই সব অপরাধ চক্র, এই গ্যাংস্টারদের তৈরি করেছে, যাদের হাত ধরে তৈরি হয়েছে, এবং যাদের হাত দিয়ে আজকে সন্দীপ যদি জেলে থাকে, এই অভিক বিরূপাক্ষরাও যদি জেলে থাকে, আরো অভিক বিরূপাক্ষ বা অন্য কোনো নাম দিয়ে অপরাধ চক্র চালানো হবে। মাথাগুলো যদি বাইরে থাকে, এই সমগ্র মাথাটাকে, এই সিস্টেমটাকে বদলাতে হবে, মাথাগুলোকে ধরতে হবে। শুনলেন তো, এমন নাইট পার্টিতে নাকি স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরাও থাকতেন সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ অভিক। 8ই আগস্টের রাতে নাইট পার্টিতে কি বিরূপাক্ষ অভিকরা ছিলেন? 9 আগস্টের সকালে ক্রাইম সিনে কিন্তু এই 2 চিকিৎসককে দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্রাইম সিনে তারা কি করছিলেন সেই সদুত্তর এখনো মেলেনি। পুলিশ তো অভিককে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞই বানিয়ে দিয়েছিল ছবি দেখিয়ে। আরজি কর নিয়ে এই যে অবিশ্বাসের একটা বাতাবরণ, এই যে সন্দেহ, সেটা তো কোনো একটা ঘটনা বা একটা ছবির প্রেক্ষিতে নয়। তিলোত্তমা ধর্ষণ খুনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ফরেন্সিক মেডিসিনের এইচওডিকে না ডেকে কেন দেবাশিস সোমকে ডাকা হয়েছিল, এই প্রশ্ন গুরুতর হয়েছে। সন্দীপের ঘনিষ্ঠ বৃত্তের বলেই ওই ফরেন্সিক চিকিৎসক ক্রাইম সিনে এন্ট্রি পেয়েছিলেন কিনা, এসব প্রশ্ন ইতিমধ্যে উঠেছে, আপনারা জানেন। নতুন করে প্রশ্নের মুখে তিলোত্তমার ময়না তদন্তে গঠিত মেডিকেল বোর্ড নিয়ে। কার নির্দেশিকা মেনে ওই মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল? TV9 বাংলার হাতে ইতিমধ্যেই নথি এসেছে, এক্সক্লুসিভ নথি। দেখুন, দেখতেই পাচ্ছেন নির্দেশিকায় সই রয়েছে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের। প্রশ্নটা এখানে, পোস্টমর্টমের মেডিকেল বোর্ড গঠনে স্বাস্থ্য ভবনের নির্দেশ নেই কেন? প্রশ্ন আরো, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নির্দেশ ছাড়া কিভাবে মেডিকেল বোর্ডে NRS এর এক চিকিৎসক, ওয়াই NRS এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেন আরজি করের প্রাক্তন MSVPর নির্দেশ মেনে নিলেন? প্রশ্ন অত্যন্ত গুরুতর। কোনো একজন MSVP, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল, তার এখতিয়ারের মধ্যে পড়ে না, তার অধিকারের মধ্যেও পড়ে না যে তিনি অন্য কোনো মেডিকেল কলেজ থেকে কোনো টিচারকে এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে এনগেজ করতে পারেন। এক তো তিনি পারেন না, তার প্রিন্সিপালও পারেন না। এটা একমাত্র যদি কাউকে করতে হতো তাহলে তিনি ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। আমরা এরকম এক্সাম্পল আগে দেখিনি। আমরা প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় ডিএমইর বা ওই জাতীয় কোনো উচ্চস্তরের আমলার কোনো অর্ডার, কিন্তু আলটিমেটলি দেখতে পেলাম যে এটা সঞ্জয় বশিষ্ঠের অর্ডার, এবং এটা পশ্চিমবঙ্গের যে সরকারি চিকিৎসকের যে বিধান আছে এটা সম্পূর্ণ তার পরিপন্থী, এটা ভুল। এই ঘটনাটা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এই কমিটি যেটা গঠিত হয়েছিল ময়নাতদন্তের জন্য, সেটা ঠিকভাবে গঠিত হয়নি। বিষয়গুলো সিবিআই এর নজর এড়ায়নি, জিজ্ঞাসাবাদও সিবিআই করেছে। মৃতদেহের নমুনা সংগ্রহের পদ্ধতিতেও কেন্দ্রীয় গোয়েন্দারা যে সন্তুষ্ট নন, তা কিন্তু আরজি করেরই একটি সূত্র জানাচ্ছে। ময়নাতদন্তের যে প্রক্রিয়াগুলো থাকে সেটা সম্পূর্ণরূপে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালও মানা হয়নি, এবং যেভাবে তাড়াহুড়ো করে সেই দিন থেকে আমার মনে হয় ওরা প্রত্যেকেই খুব প্যানিকি হয়ে গেছিলো। সকাল 8টা থেকে যেভাবে ঘটনাপ্রবাহগুলো তৈরি হয়, এবং সেখানে পশ্চিমবঙ্গর স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলে যখন খবরটা পৌঁছে, রাজ্য মেডিকেল কাউন্সিলের থেকে দ্রুততার সঙ্গে এই প্রভাবশালী ব্যক্তিরা এখানে আসেন, এবং তারপরে যে আমাদের ক্রাইম সিনটাকে সেখানে যেভাবে সেই এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য থেকে পরপর একের পর এক হয়। আমরা যারা মেডিকেল ফ্র্যাটার্নিটির মানুষ, তাদের তো মনে এই প্রশ্নটা আছেই। তো এখন তদন্তকারী সংস্থার মনে যদি প্রশ্ন ওঠে, আমরা তো স্বাগত জানাবো। তারা পুরো ব্যাপারটা তদন্তের ভিতরে ঢুকুন, আরও বড় বড় মাথা বেরিয়ে আসবে এখানে। শুধু তো কয়েকজন যাদের নাম শোনা যাচ্ছে মিডিয়ায়, তারাই তো নয়। এবং আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে আরজি করের যে স্থানীয় প্রশাসন আছে তাদের উপর আমাদের এক চুলো ভরসা নেই। ঠিক তেমনি ফরেন্সিকের ক্ষেত্রে যে এক্সপার্ট রাখা হয় তাকেও চাপ দেওয়া হয়, এবং চাপ দিয়ে যে ময়নাতদন্তের রিপোর্টটা ছিল সেই রিপোর্টটা কিন্তু বিভিন্নভাবে প্রভাব করার চেষ্টা করা হয় যাতে এটা না হয়। এইটার সঙ্গে আরও বড় বড় মাথা জড়িত আছে, এবং সেই চক্রের সেই মাথাগুলি যাতে সামনে আসে, তদন্তকারী সংস্থা সেটাকে সামনে নিয়ে আসুন।
থ্রেট কালচার ছিলই। সন্দীপ সিন্ডিকেটের অভিজ্ঞদের কীর্তিকলাপের শেষ নেই। সেই কবে বিচারপতির চেয়ারে বসে অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো পড়তে পড়তে দুর্নীতি, পড়তে পড়তে দুর্নীতি। অভিজ্ঞের কীর্তিকলাপে প্রাক্তন বিচারপতির সেই পর্যবেক্ষণই মনে পড়ল। উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষক বদলিতেও অভিজ্ঞদের হাত রয়েছে। হ্যাঁ, ভাবছেন তো উৎসশ্রীর সঙ্গে অভিজ্ঞের মতো একজন চিকিৎসকের ভূমিকা কি? অভিক মেডিকেল সার্টিফিকেট ইস্যু করতেন এবং সেটা মোটা টাকার বিনিময় করতেন, অবৈধভাবে করতেন। এ কাজে অভিক একা নন, অভিযোগ তার সতীর্থ চিকিৎসকেরাও যুক্ত ছিলেন। ইতিমধ্যেই সিবিআই এর কাছে মেলে অভিযোগ করেছে বিজেপি, অভিযোগ করেছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। উৎসশ্রী প্রকল্পে মেডিকেল গ্রাউন্ডে যারা ট্রান্সফার নিয়েছেন তাদের কাছে এই তৃণমূল কংগ্রেসের যে সিন্ডিকেট, অভিজ্ঞদের সিন্ডিকেট, এরা টাকা নিয়েছে 4 লাখ টাকা। যে স্কুলে বলবে বাড়ির কাছে, সেখানে যদি ওই সাবজেক্টের পোস্ট নাও থাকে, পোস্ট ক্রিয়েট করে তাকে নিয়োগ করা হয়েছে, ট্রান্সফার করে ওখানে দেওয়া হয়েছে। আর যে কোনো 3টে স্কুলের মধ্যে যদি একটা চয়েস করে, সেক্ষেত্রে 3 লাখ টাকা নেওয়া হয়েছে। যারা প্রাইমারিতে ট্রান্সফার হয়েছে, এমন কিছু আছে যারা 17 সালে নিয়োগ হয়েছিল, তারা 20 সালে 21 সালে যারা ট্রান্সফার হয়েছে, তারা তাদের মধ্যে অনেককেই বলতে শুনেছি যে 8 লাখ দিয়ে চাকরি পেয়েছি আর 2 লাখ দিয়ে ট্রান্সফার নিয়েছি। অতএব যদি কোনো রকমভাবে অশুভ শক্তি বা অশুভ আতাত বা অবৈধ কোনো কার্যকলাপ ধরা পড়ে, তাহলে এই মেডিকেল সার্টিফিকেটের সঙ্গে যারা যারা যুক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ এবং ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক, ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হোক। দেখুন, সে ব্যক্তিগতভাবে কি করেছে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সিবিআই তদন্ত করে দেখুক, পুলিশ তদন্ত করে দেখুক, যদি সে দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এতে নিয়ে আমাদের বলার কিছু তো নেই। বিবিধের মাঝে দেখো মিলন ও মহান, বিচারের দাবিতে মহামিলন আজ রাজপথে। আর ওদিকে শাসক নেতারা বলেই চলেছেন বেলাগাম। এই তো সেদিন শাসকের নাম্বার 2 নেতা কর্মীদের বার্তা দিয়েছিলেন, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কোনো কুকথা নয়। শাসক সেনাপতির বার্তা দলের নেতাদের কানে কি আদৌ পৌঁছেছে? বিজেপির পতাকা তলে সমাবেত হচ্ছেন না, সিপিএম এর পতাকা তলে সমাবেত হচ্ছেন না। তারপর তারা এই ধরনের একটা ঘৃণ্য চক্রান্ত করে আমাদের পতাকা ছিঁড়ে একটা দাঙ্গা লাগিয়ে দিবার, ঝামেলা লাগিয়ে দিবার চেষ্টা তারা করেছিল। বন্ধু বিজেপি জেনে রাখো, বন্ধু সিপিএম জেনে রাখো, তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের 50টা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। আব্দুর রহিম বক্সি মালদা তৃণমূল জেলা সভাপতি, তিনি একা নন, আন্দোলনকারীদের দাগিয়ে দিতে পিছিয়ে নিয়ে রাজ্যের মন্ত্রীও। শুনুন তার কথা। ঋতুপর্ণা যে সিনেমা আর্টিস্ট, ঋতুপর্ণা এখন জনপ্রিয় বাংলার নায়িকা, তিনি আন্দোলনে গেছিলেন, কিন্তু তাকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হলো। কিছু মাথা যারা মাতলামো করছে সিপিএম এর ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে, এইভাবে আন্দোলনের নাম করে পূর্ণামী, এই কারণে আন্দোলনের নাম করে যারা মদ ফেলে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে যায়, তাদেরও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না। বেলাগাম মালদার তৃণমূল জেলা সভাপতি থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কুকথা চলছে তো চলছেই, চলছে তো চলছে। বার্তাটা আগেই দিয়েছেন দলের সেনাপতি। জনপ্রতিনিধিদের আরো নম্র ও সহানুভূতিশীল হতে হবে। চিকিৎসা জগতের কারো বিরুদ্ধে কুকথা নয়, নাগরিক সমাজের বিরুদ্ধেও কোনো খারাপ কথা নয়। বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে বাংলার তফাৎ দেখাতে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু দলের সেনাপতির সেই কথা রাজ্যের মন্ত্রী মনে রাখলেন কই? তা বলে আন্দোলনকারীদেরই দাগিয়ে দিলেন। কথাই মাতাল বলে অসম্মান করাটা অত্যন্ত গরিত কাজ। মাতাল তো ওদের দলের নেতারা, কল্যাণ, মদন, আরো অনেকে আছে, সব করলে এখন মনে পড়ছে না। কিন্তু আমার যেটা বলার বক্তব্য, কি জানে যে মাতালরা এই রাজ্যের অর্থনীতিটাকে বাঁচিয়ে রেখেছে। আন্দোলনের নাম করে পূর্ণামী, এই কারণে আন্দোলনের নাম করে যারা মদ ফেলে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে যায়। মাতাল মদ না খেলে মুখ্যমন্ত্রীর লক্ষ্মী ভান্ডার আর দিতে পারবেন না, কারণ সরকারের একমাত্র উপার্জনের জায়গা মদ। কিন্তু তাই বলে এই আন্দোলনে, যেখানে আমি জানি না ওর বাড়িতে ওনার পরিবার টরিবার আছে কিনা,
এদিকে রাজ্যের মন্ত্রী, ওদিকে আবার মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। বন্ধু বিজেপি জেনে রাখো, বন্ধু সিপিএম জেনে রাখো, তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের 50টা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল কংগ্রেসের কালচার, এটা ওরা ওদের মুখেই সাজে। আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই, মানুষের জন্য এরা নেই। এরা আসলে মানুষকে ভয় দেখিয়ে, ধমকিয়ে, চমকিয়ে ওরা কোনো রকম যেভাবেই হোক, তো রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এগুলোকে মদত দেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক খুব স্পষ্টভাবে আলাদা নির্দেশনামা জারি করে বলে দিয়েছেন। আমরা বারবার বলছি, তারপরেও যদি কেউ কিছু করেন আমরা কোনো অবস্থায় সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাজপথে প্রতিবাদ বাড়ছে। সোদপুর থেকে আর.জি. কর পর্যন্ত মানববন্ধনে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। সোদপুর থেকে আর.জি. কর পর্যন্ত এই মানববন্ধনে আজ মুখরিত হলেন তারা, আওয়াজ তুললেন আরো একবার, জাস্টিস ফর আর.জি. কর। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।